আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কামনেসের ফাইনাল ভিডিওটা দিচ্ছি এবং এখানে 14 থেকে 18 স্ট্রিং আমরা দেখব। এরপরে আমরা নতুন ফিলিংসে হাত দিব, সেটা হচ্ছে প্রাইড, অর্থাৎ মানুষের অহমিকা, অহংকার, দম্ভ। এগুলো এই ফিলিংসের যত লেয়ার আছে, যত নুয়ান্সড, একদম সূক্ষ্ম সূক্ষ্ম যেই লেয়ার আছে, প্রাইডের সব রিলেটেড সব ধরনের ওয়ার্ড আমরা শিখব। আর আজকে হচ্ছে কামনেসের শেষ ভিডিওটা যাবে এবং যারা ফার্স্ট এবং সেকেন্ডটা মিস করেছেন তারা লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, দেখে নেবেন। আর যারা আমার নতুন স্টুডেন্ট আছেন, একদম যারা প্রথম আজকে আমার ভোকাবুলারি ভিডিও দেখছেন, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে প্রথম ভিডিওটা দেখে নেবেন। এটার লিঙ্ক সবসময় ডেসক্রিপশনে দেওয়া থাকে। হ্যাঁ, সেটা দেখে ইউ ক্যান স্টার্ট উইথ দিস ভিডিও। কোনো সিরিয়াল মেনটেন করতে হবে না, ইউ ক্যান স্টার্ট উইথ দিস রাইট দিস ভিডিও, ঠিক আছে? আর হচ্ছে যারা অ্যাপ ডাউনলোড করেননি তারা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, কারণ আমাদের সুপার 30 বাংলাদেশ যে অ্যাপটা আমরা লঞ্চ করেছি সেটার অনেক ইউনিক ফিচার আছে, অডিও বুক আছে এবং আপনারা অডিও ভার্সনে প্রত্যেকটা ভিডিওর শুধুমাত্র অডিও বুক আকারে শুনতে পাচ্ছেন। সো আর দেরি না করে আমরা আজকে শুরু করে দিই এবং লেটস স্টার্ট। আচ্ছা, আমরা 14 নম্বর স্ট্রিংটা দেখি। 14 কনসোল, ভার্ব, ডায়াবলিক ডু আছে, দেখেন লিজেন্ড। কন্ডোল, কমিজারেট, উচ্চারণটা দেখেন কমিজারেট, ডাবল এম হবে। হ্যাঁ, কম মানে এখানে হচ্ছে কম হচ্ছে রুট প্রিফিক্স আর কি। এই প্রিফিক্স থাকলে বা রুট বলতে পারেন, যখনই কম দেখবেন, আচ্ছা সামনে বলবো, আমি আগে লিখে রাখি। হ্যাঁ, কিন্তু উচ্চারণটা হবে কি কমিজারেট, কমিজারেট। খুব দ্রুত বলবেন, বাট এখানে ডবল এম হবে, কারণ এই কমটা আলাদা রুট বা প্রিফিক্স আর মিজারেটটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, সিম্প্যাথি, এখানে আবার দেখেন নাউন, কারণ এখানে লিজেন্ড হচ্ছে কি রিলেটিভে লিজেন্ড, সো এটা সেম ফরম্যাটে হবে না। এখানে কমিজারেট কি ছিল, ভার্ব ছিল, কিন্তু সিম্প্যাথি কিন্তু নাউন। সো যেহেতু ইকুয়াল নাই, সো এখন ফরম্যাট চেঞ্জ হতেই পারে। সিম্প্যাথি নাউন, এমপ্যাথি নাউন। দেখেন এখানে কি আছে, সেম ওয়ার্ড রুট আছে কিন্তু, অর্থাৎ এই যে পেথোস থেকে এসেছে। আমি একদম শুরুর দিকে আমার যে ভিডিও আছে সরোতে, প্রবাবলি সরোতে শিখেছিলাম, সরোর যে চ্যাপ্টার আছে ওইখানে দেখবেন ইথোস, পেথোস, বেথোস। ইথোস থেকে এথনিক বা এথিক্স যেটা আছে, আমাদের মোরাল যেটা শেখায়, এথিক্স, ওটা এসেছে ইথোস থেকে। তারপরে হচ্ছে পেথোস থেকে প্যাথেটিক এসেছে, আমরা যে প্যাথেটিক ওয়ার্ডটা জানি। তারপরে বেথোস থেকে ব্যাথেটিক, বা ব্যাথেটিক তো হয় না ওয়ার্ড, আমি একটা বললাম আর কি, ব্যাথেটিক হয় না, বেথোস আছে, এটা শুধু আলাদা ওয়ার্ড। হ্যাঁ, বাট পেথোস থেকে প্যাথেটিক এসেছে, ইথোস থেকে হচ্ছে এথিক্স বা হ্যাঁ এথিক্সটাই এসেছে, রাইট? তো যারা সরোর ভিডিও, সরো চ্যাপ্টারটা যারা দেখেননি, যারা নতুন আছেন, পুরাতনরা হয়তো দেখেছেন, সরোতে বা জয়তে না, সরোতেই পাবেন। সরো চ্যাপ্টারটা দেখে নিতে পারেন। ওইখানে আমি এই যে পেথোসটা শিখেছিলাম, তো ওইখান থেকে প্যাথি এসেছে, ঠিক আছে? তো এইভাবে ম্যাপিংটা বুঝতে পারছেন যে ওয়ার্ড ম্যাপ কেন বলছে, কারণ আপনি যখন অনেকগুলো ওয়ার্ড জানবেন, তখন আপনি নতুন যখন আসবে আপনি প্যাটার্নটা ধরতে পারবেন, রুটটা ধরতে পারবেন, কোত্থেকে এসেছে, ম্যাপিংটা করতে পারবেন, একটার সাথে একটা রিলেট করে করে। তখন কিন্তু আপনার কি মেমোরিটা খুব স্ট্রং হয়ে যায়। আচ্ছা, আমি এখন তাহলে ওয়ান বাই ওয়ান মিনিংটা বলি। কনসোল আর কন্ডোল কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই, তাই না? দুটো একই মনে হচ্ছে, বাট একইভাবে সিম্প্যাথি আর এমপ্যাথির যে পার্থক্যটা, সেটাই হচ্ছে মনে করতে পারেন যে কনসোল আর কন্ডোল। কন্ডোলেন্সেস, মাই কন্ডোলেন্সেস টু ইউ, অর্থাৎ কেউ মারা গেলে যখন যে সান্ত্বনাটা দেই, কোনো মানুষের গ্রিফ, সরো, অনেক দুঃখ যন্ত্রণা যখন কেউ থাকে, তখন আমরা যখন তাকে সান্ত্বনাটা দিই, তখন আমরা বলি হি কন্ডোলড মি, অর্থাৎ আমার খুব দুঃখ দুর্দশার সময় সে আমাকে সমবেদনা জানিয়েছে, বলে না মাই কন্ডোলেন্সেস। তাহলে এটা নাউন কি হবে, কন্ডোলেন্সেস। কনসোল আর কন্ডোলটা মনে রাখবেন সিম্প্যাথি আর এমপ্যাথি দিয়ে। দুটোই কিন্তু আমরা মনে করি যে একই ওয়ার্ড, কিন্তু ইদানিং কিন্তু সবাই মানে এখন আমরা রিয়েলাইজ করা শুরু করেছি যে এমপ্যাথি রিলেটেড টু ইমোশনাল ইন্টেলিজেন্স। দেখবেন বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা কিন্তু এমপ্যাথি শেখায় বা বলে যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি। এমপ্যাথি যেরকম যে সিম্প্যাথির থেকে একটু হায়ার ডিগ্রি। সিম্প্যাথি হচ্ছে যে আমি, হ্যাঁ তোমার দুঃখটা, তোমার দুঃখ, সো আমি সরি, তোমার এই তোমার বাবা মারা গিয়েছেন,
সো আই এম সরি অ্যাবাউট ইট, জাস্ট বলে দিলাম। বাট এমপ্যাথি হচ্ছে আমি অ্যাকচুয়ালি তার জায়গায় নিজেকে বসিয়ে দেখেছি, তারপরে আমি ফিল করছি যে আমার নিজের বাবা মারা গেলে আমার কেমন লাগবে। দ্যাটস কল্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং তখন হচ্ছে এমপ্যাথি, তখন হচ্ছে আমি সত্যি সত্যি ফিল করি এবং আমার কান্না চলে আসে, তখন হচ্ছে এমপ্যাথি বা আই এমপ্যাথাইজড বা বিং এমপ্যাথেটিক বলে ইদানিং। তো ওই একইভাবে কনসোল আর কন্ডোলটা মনে রাখবেন। কন্ডোল হচ্ছে আরও গভীর দুঃখের সময় যখন আপনি সমবেদনা জানান, তার পাশে থাকেন। কনসোল হচ্ছে সিম্পলি সান্ত্বনা দেওয়া, আর কন্ডোল হচ্ছে আর একটু ডিপার হতে পারে। তো ওই সিম্প্যাথি এমপ্যাথির সাথে আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, কমিজারেট দেখেন কন্ডোলের সাথে রিলেটিভ আছে কমিজারেট, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে একই রকম। সো এই যে কমটা বলেছিলাম, কম যখন থাকবে বুঝবেন যে একসাথে করা, দুজনকে বোঝাচ্ছে বা কোনো কিছু একসাথে যখন করা। এরকম আমি হাজারো ওয়ার্ড বলতে পারবো। দেখেন মিজারেট কোত্থেকে এসেছে? মিজারি আমরা জানি না, দুর্দশা, ভেরি মিজারেবল, আমি খুবই খারাপ আছি, অ্যাডজেটিভ। এই রুট হচ্ছে মাইজার। মাইজার একটা আছে কিপটা, ওটা আলাদা পার্সন নাউন। কিন্তু যদি হয় যে মিজারি, মিজারি থেকে এসেছে, এটা MIACRY, এটা হচ্ছে নাউন। এই মিজারি থেকে এসেছে, আমার দুর্দশা, আই এম লাফিং অ্যাট হিজ মিজারি, তোমার দুর্দশায় আমি হাসছি কারণ তুমি আমার শত্রু। এরকম, তার মানে কি দুর্দশা, কারণ দুর্দশা মানে হচ্ছে মিজারি। হি সাফার্ড ফ্রম এ মিজারি, হি সাফার্ড ফ্রম এ মিজারেবল স্টেট ইন লাইফ। তাহলে মিজারেবল হচ্ছে অ্যাডজেটিভ। ওইখান থেকে এসেছে যে মিজারেট, অর্থাৎ আই এম মিজারেটিং ইন ইয়োর সরো, তোমার দুঃখে আমিও নিজে নিজে বুঝতে পারছি, দুঃখ পাচ্ছি। তাহলে কম মিজারেট হচ্ছে একসাথে দুজন মিলে দুঃখ পাওয়া। তোমার দুঃখে আই এম কো মিজারেটিং। হ্যাঁ, কো বললে হবে না, কম মিজারেটিং। তো কম তো শুনতে কেমন শোনা যায়, মানে উচ্চারণটা খুব দ্রুত করবেন, কম মিজারেট, কম মিজারেট। কো বললে আবার হবে না, আমি ভুল বলছি, কো হবে না, কমিজারেট একসাথে বলবেন, কমিজারেট। তাহলে কি হবে? আই এম কমিজারেটিং ইন ইয়োর গ্রিফ। তোমার এই যে বাবা মারা গেছে, বাসায় পুরো শোক, এবং আমরা এসে উই কমিজারেটেড উইথ হিম। খুবই ভালো একটা ভার্ব আর কি। হ্যাঁ, এটা আপনি ফর্মাল রাইটিংয়ে যখন এসে রাইটিং খুব সুন্দর করে ইউজ করতে পারবেন, মার্কস আসবে। এইসব ওয়ার্ড ইউজ করলে মার্কস আসবে। ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই আমরা। সিম্প্যাথি, এমপ্যাথি তো আগেই বললাম যে সিম্প্যাথি হচ্ছে সিম্পল আমি সমবেদনা ফিল করছি, আর এমপ্যাথি হচ্ছে কি আরও গভীর সমবেদনা। এটা নাউন। আর যদি ভার্ব কি হয়? সিম্প্যাথাইজ, এমপ্যাথাইজ। এগুলো সাথে সাথে শিখে ফেলবেন। যখন এই যে নাউনটা পড়ছেন সাথে সাথে ভার্ব করার চেষ্টা করবেন, বা দেখে নিলেন ভার্বটা কি হবে। যেমন সিম্প্যাথাইজ, এমপ্যাথাইজ বলে দিলাম। এই যে সেম ওয়ার্ড রুট কেন বলেছে বলেন তো? ওই যে পেথোস থেকে এসেছে। প্যাথি থেকে, প্যাথি তো অ্যাডজেটিভ, বাট পেথোস হচ্ছে নাউন। হ্যাঁ, এটা দেখে নেবেন, সরোর যে চ্যাপ্টারটা আমি পড়েছি ওইখানে প্রবলি আছে। আচ্ছা, পরের সিনটা যাই, 15 নম্বর সিন। দেখেন লিজেন্ড হচ্ছে গট ক্যারিড অ্যাওয়ে। গট ক্যারিড অ্যাওয়ে অর্থাৎ কামনেস থেকে তাহলে একটু ডেভিয়েট করবে। আমরা এখন তাহলে দেখি মডারেট, রেস্ট্রেইন, সব ভার্ব যেহেতু ইকুয়াল আছে লিজেন্ড। চেস্টেন, উচ্চারণটাও খেয়াল করবেন, উচ্চারণ সব ঠিকঠাক বলছি আমি। মডারেট, রেস্ট্রেইন, চেস্টেন, সিজন। এটা কিন্তু ঋতু না, ঋতু যদি হতো সিজন, 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি, বাংলাদেশের 6 ঋতু, তাহলে কি হতো? ওইটা হচ্ছে নাউন, আর এখানে কিন্তু ভার্ব কিন্তু। হ্যাঁ, সো এটা আলাদা। নর্মালাইজ তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এই জিই থাকলে কি বুঝবেন? এটা আমেরিকান স্পেলিং, আর এটার অরিজিনাল স্পেলিং দ্যাট ইজ ব্রিটিশ স্পেলিং হচ্ছে SE। ফর্মালাইজ, নর্মালাইজ, ঠিক আছে, ইন্টেলেকচুয়ালাইজ বা হোয়াট এভার, যত ধরনের এই যে লাস্টে লাইজ হয় সেগুলো কিন্তু জিই দিয়ে প্রচলনটা বেশি। এটা হচ্ছে আমেরিকান। দেখবেন মাইক্রোসফটে যখন আপনি MS ওয়ার্ডে যখন লিখবেন তখন দেখাবে ভুল ভুল, মানে লাল মার্ক দেখাবে, কারণ তারা একটা আমেরিকান কোম্পানি, তারা ব্রিটিশ স্পেলিংটা নিবে না। বাট আপনার অরিজিনালটা আসলে কিন্তু মানে ব্রিটিশটা হচ্ছে কি SE। হ্যাঁ, তো এটা দেখলে মানে আপনি যে কোনো একটাতেই লিখবেন, হয় আমেরিকানটা লিখবেন না হলে ব্রিটিশটা লিখবেন। পুরো প্যারাগ্রাফে ধরেন আপনি অনেকগুলো আমেরিকান স্পেলিং লিখলেন, অনেকগুলো ব্রিটিশ স্পেলিং লিখলেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, পুরো প্যারাগ্রাফে বা আপনার এসেতে হয় ব্রিটিশ স্পেলিংটা ফলো করবেন, SE দিয়ে সব লিখবেন, আর না হলে GE দিয়ে সব লিখবেন। ওকে, আচ্ছা,
দেখেন সেকেন্ডারি মিনিং হচ্ছে অ্যানিল। অ্যানিল কি? এটাও ভার্ব। আচ্ছা, টেম্পার ভার্ব, টেম্পারেট ভার্ব, সবই ভার্ব। এখানে এখানে লিজেন্ড দেখেন ডিরাইভ করলাম আমি, ডেরিভেটিভ। তাহলে এই যে টেম্পারটা রুট ধরলাম, দুটোই ভার্ব, নাউন কিন্তু না। বাট আমরা এই টেম্পার থেকে টেম্পারেট করলাম, দুটো ওয়ার্ড হয়েছে টেম্পার থেকে। আচ্ছা, মডারেট কি আমরা বলি না? মডারেটর, ডিবেটে মডারেটর থাকে, ওটা দিয়ে মনে রাখবেন। ওনার কাজও কিন্তু মডারেট করা, অর্থাৎ থামানো। আসলে যখন দেখবেন দুই পক্ষ উত্তেজিত হয়ে যায় তখন সে থাকে অর্ডার অর্ডার, থামেন থামেন, ঠিক আছে? কেন বলে? তার কাজ হচ্ছে দুজনকে প্রশমিত করা, রাগ হোক বা উচ্ছ্বাস হোক, যাই হোক, প্রশমিত করে। সো ডিবেটে যে মডারেটর থাকে ওইটা দিয়ে মনে রাখবেন। মডারেটের মানে কি? কোনো কিছুর ডিগ্রিটা কমানো, এটা একদম হ্রাস করে, একদম লোপ করে দেওয়া না, একদম নাই করে দিবে তা না, কমানো। হয় অনেক বেশি হাসছেন আপনি অথবা অনেক বেশি কান্না করছেন, তো সেটাকে কমানো, একটা স্টেবল করে আনা, সেটাকে বলা হয় মডারেট। তাহলে রেস্ট্রেন্টটা কি? একই সাথে রেস্ট্রেন্টটা দিয়েছে দেখেন, মানে একটু বাধা দেওয়া, অনেক বেশি না, ঠিক আছে? মোটামুটি রেস্ট্রেন করা। হি ওয়াজ রেস্ট্রেইনড টু বি টু ইমোশনাল। সে অনেক বেশি ইমোশনাল যাতে না হয় তাকে বলা হয়েছে নিজেকে সংবরণ করা। এটার সবচেয়ে ভালো উদাহরণ বাংলা হচ্ছে সংবরণ। আমরা রোজার মাসে কি করি? সেলফ রেস্ট্রেইন্ট চর্চা করি, ওটাকে বলা হয় সংবরণ করা। ক্ষুধা কিভাবে আমরা মেনটেন করব, বা আত্মসংযম করা, যেন আমরা ইন্ডালজ না করি। আচ্ছা, রেস্টুরেন্টের পর চেস্টেন। চেস্টেনটা দেখবেন যে কোনো ওয়ার্ডের লিস্টে থাকবে। চেস্টেন হচ্ছে শাসন করে কাউকে ভালো করা, টু ইনফ্লিক্ট সাফারিং আপন সামওয়ান, টু সংশোধন, মানে কাউকে সংশোধন করার জন্য তাকে শাস্তি দেওয়া। তুই কেন ওইখানে গেলি? আজকে তুই খেতে পাবি না, তোকে আজকে খেতে দিব না। তুই কেন ওই বাজে পাড়াটাতে গেলি? তার মানে কি? আপনি একটা খারাপ কাজ করেছেন, সেই কারণে আপনাকে আমি উল্টা কি করলাম? আপনাকে ভাত খেতে দিলাম না, না খাইয়ে রাখলাম। সো এটাকে আপনাকে সংশোধন করার জন্য, টু ইনফ্লিক্ট সাফারিং আপন, আপনাকে আবার কষ্ট দিয়ে আমি কি করলাম? বোঝালাম যে তোমার এটা ঠিক হয়নি, শাস্তি দিয়ে সংশোধন করলাম। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আসে, এই জন্য আমি এত ব্যাখ্যা করছি। সিজন, সিজনও তাই বুঝতেই পারছেন ইকুয়াল আছে, তাহলে মিনিংটা একই রকম, যে একটু মডারেট করা, একটু স্টেবল করে নিয়ে আসা। এটা হচ্ছে সিজনিং। দেখবেন ফুডের ক্ষেত্রে, মাস্টার শেফ যদি দেখে থাকেন, মাস্টার শেফ যে অস্ট্রেলিয়ান যে আছে, সিরিজটা আছে, যে রান্নার কুকিংয়ের যে কম্পিটিশন, ওইখানে দেখবেন সিজনিং করে, সবার শেষে হচ্ছে সিজনিং করে, হয়তো সাজানো বা আরেকটু টেম্পারেট করা, হয়তো অনেক বেশি ঝাল বা অনেক বেশি টক হলে সেটাকে সিজন করা। ওইটা দিয়ে মনে রাখতে পারেন যে সিজন মানে টেস্টটাকে একটা গ্রহণযোগ্যতায় নিয়ে আসা। আচ্ছা, নর্মালাইজ ইকুয়াল আছে, তাহলে বুঝতেই পারছেন নর্মাল করা, অনেক বেশি অ্যাবনর্মাল যেন না হয়, টু নর্মালাইজ। আচ্ছা, তাহলে এইখানে আছে দেখেন, সেকেন্ডারি মিনিং আছে অ্যানিল। অ্যানিলটা হচ্ছে একটু টেকনিক্যাল টাইপ, মানে টেকনিক্যাল টার্মের মতো। যখন ওই টেম্পার আর অ্যানিল হচ্ছে একই সাথে শিখাই, এই দুটারই মিনিং হচ্ছে একই। যখন টু ইম্পার্ট স্ট্রেংথ অর টাফনেস বাই হিটিং অ্যান্ড কুলিং, যেমন স্টিল অথবা ক্যাস্ট আয়রন। বিভিন্ন ফ্যাক্টরিতে যদি আপনি বিএসআরএম যে কোম্পানি আছে, রডের কোম্পানি, ওইখানে যান, দেখবেন যে ওইখানে অনেক দেওয়া হয়, তাপ দিয়ে দিয়ে রডগুলোকে পুরানো হয়, একদম জলজল করে। বারবার মানে স্ট্রেংথ আনার জন্য কি করে? একবার পুরায়, হিটিং দেয়, অনেক হিট দেয়, তারপরে আবার অনেক কুল করে। এইটাকে বলা হয় টেম্পার করা। একইভাবে অ্যানিল করা, অ্যানিল, তাহলে কি হবে? দি রডস আর অ্যানিলড, দি রডস আর টেম্পার্ড ইন দি বিএসআরএম ফ্যাক্টরি, প্রোডাকশন ফ্যাক্টরি। তো এই দুটো হচ্ছে টেকনিক্যাল টার্ম, টেম্পার আর অ্যানিল। আর টেম্পারের আবার আরেকটা মিনিং আছে, সেকেন্ডারি মিনিং তো বললাম, অ্যানিল হচ্ছে সেকেন্ডারি মিনিং। আর ফার্স্ট প্রাইমারি মিনিং কি হবে? ওই যে টেম্পার করা, আই ওয়াজ টেম্পারিং দি এন্টায়ার এনভায়রনমেন্ট, পুরো এনভায়রনমেন্টটা হোস্টাইল ছিল, আমি সবাইকে যে একটু শান্ত করার চেষ্টা করলাম। তাহলে ওইটা এই উপরের মানে মিনিংয়ের সাথে মিলবে, সিজনের সাথে। কিন্তু আরেকটা ওই যে টেকনিক্যাল টার্ম বললাম, অ্যানিল আর টেম্পার। টেম্পারেট কি? টেম্পারেট তো বুঝতেই পারছেন, টু টেম্পারেট
দি কেমিক্যাল, আপনি কেমিক্যালটা অনেক বেশি ঝাঁঝালো, আপনি কিছু একটা দিলেন যেটা টেম্পারেট হয়ে গেল, অ্যাসিডিটি কমলো বা ক্ষারক ব্যাপারটা কমলো, ওই তো বুঝতে পারছেন, সেন্সটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে গট ক্যারিড অ্যাওয়ে কেন হলো বুঝতেই পারছেন, যে কামনেস থেকে একটু বিচ্যুত হলো না, এটা আমি শাস্তি দিচ্ছি, হ্যাঁ মডারেট করছি, এই কারণে গট ক্যারিড অ্যাওয়ে। বাট ওরা পেয়েছে কোনো একটা মিল পেয়েছে, এই কারণে ওরা পুরো স্ট্রিংটা দিয়ে কি করলো, এই ওয়ার্ডগুলো শিখিয়ে দিল, ঠিক আছে? নাহলে এই ওয়ার্ডগুলো শেখা হতো না। এই গট ক্যারিড অ্যাওয়ে স্ট্রিংটা ওরা কেন দেয় বুঝতে পারছেন? এই ওয়ার্ডগুলো কিন্তু শেখা হতো না যদি আমরা ওরা যদি কোনো একটা ওয়ার্ড পেয়ে যদি স্ট্রিংগুলো না দিত, আমরা ওই কামনেসই শিখতাম, তখন কিন্তু এগুলো মিস করে যেতাম। আচ্ছা, আবার দেখেন পরেরটা কি, গট ক্যারিড অ্যাওয়ে, এটাও কিন্তু একই লিজেন্ড আছে, গট ক্যারিড অ্যাওয়ে অর্থাৎ কামনেস থেকে কি হবে, বিচ্যুত হবে। এই যে দেখেন চেস্টেন, উপরে যে চেস্টেন শিখলাম না, একই সেম ওয়ার্ড রুট, অর্থাৎ এই যে চেস্ট হচ্ছে ওয়ার্ড রুট, সেম ওয়ার্ড রুট নিয়ে আমরা আরেকটা করলাম। তাহলে চেস্ট কি, চেস্ট কিন্তু আবার নাউন, চেস্ট নাউন না, চেস্ট হচ্ছে অ্যাডজেটিভ, চেস্টের যে নাউন সেটা হচ্ছে চেস্টিটি, চেস্টিটি ইকুয়াল টু ভার্জিনিটি, ঠিক আছে? আর চেস্ট তাহলে কি হবে, ভার্জিন। কোনো একটা নারী বা পুরুষ যেই হোক, হু হ্যাজ নেভার হ্যাড সেক্সুয়াল ইন্টারকোর্স, সেটাকে বলবো চেস্ট। হি ইজ এ চেস্ট ম্যান, হি ইজ এ চেস্ট ওয়ামান। তাহলে সেলিবেট, এটা আরেকটা ভালো হবে, সেলিবেট ভালো সিনোনিম হচ্ছে সেলিবেট, অথবা নাউন কি, সেলিবেসি। আই এম প্র্যাকটিসিং সেলিবেসি। যারা মঙ্ক আছে হিন্দু ধর্মে বা বৌদ্ধ ধর্মের মঙ্ক যারা, ঠিক আছে, সন্ন্যাসী যারা, তারা কিন্তু সবসময় দে প্র্যাকটিস কি, সেলফ রেস্ট্রেইন, দে প্র্যাকটিস হচ্ছে সেলিবেসি। তারা সবসময় সেলিবেসি প্র্যাকটিস করে এবং তারা সারা জীবনই সেলিবেট থাকে, জীবনে দে নেভার গেট ম্যারিড। তাহলে চেস্ট বুঝতে পারছেন, চেস্ট হলে কি, ভার্জিন, নাউন কি, ভার্জিনিটি বা চেস্টিটি, আর এটার একটা সিনোনিম কি, সেলিবেট, অথবা নাউন হচ্ছে সেলিবেসি। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবেন, খালি ভার্জিন জানলে হবে না, চেস্ট জেনে রাখবেন, তাহলে কি দুটা ওয়ার্ড জানলেন আপনি, ঠিক আছে? তাহলে এটা ডাবলিক ডুও, দেখেন এই চেস্ট দেখে আপনার মনে হবে এটা তো একই, বাট এটা কি, কাস্ট, উচ্চারণটা কি, ক্যাস্ট, এটা আবার পুরোই নাউন। আমরা ক্যাস্ট খুব ভালো মতো চিনি, হিন্দু ধর্মে অনেক ক্যাস্ট আছে, বর্ণ প্রথা, জাত, বর্ণ, বৈষ্ণব, শূদ্র, এগুলো আছে না, ওদের চারটা বর্ণ আছে, বর্ণপ্রথা মধ্যে চারটা বর্ণের মধ্যে নামগুলো আমার মুখস্থ ছিল, এখন ভুলে গেছি, তবে সবচেয়ে হাইয়েস্ট বর্ণ কি, বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব বর্ণ। তারপরে সবচেয়ে লোয়ার কাস্ট হচ্ছে কি, শূদ্রর প্রবাবলি, ঠিক আছে? মাঝখানে দুটো আমি ভুলে গিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। হিন্দু ধর্মে এটা অনেক বেশি আগে খুবই অনেক বড় একটা ছিল, সমস্যা ছিল, হ্যাঁ, আগে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এই কারণে, বা অনেক মানুষ সাফার করেছে। এখনও এটা আসলে বলা হয় না অত প্রকাশভাবে, বাট এটা কিন্তু এখনও ওদের অনেক বড় একটা ইস্যু, তারা বিয়ে করতে পারে না, ঠিক আছে, বিয়ে করলে ত্যায্য হয়ে যায়। সো আমার মনে হয় সবাই চিনেন। আচ্ছা, জাত হবে, বর্ণপ্রথা, এটা হিন্দু ধর্মের ক্ষেত্রে স্পেশালি, হ্যাঁ, অন্য ধর্মে এতটা নাই, হিন্দুইজম, হ্যাঁ, যে ক্যাস্ট সিস্টেম আছে দেখবেন। 17 নম্বর স্ট্রিং দিয়ে শুরু করি আমরা। দেখেন আবারও গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড আছে, তার মানে কি, কামনেস থেকে, শান্ত ভাব থেকে কিন্তু এখন বিচ্যুত হচ্ছে ওয়ার্ডগুলো। দেখি আমরা, অ্যাবেট, উচ্চারণটা দেখেন, অ্যাবেট, এটাকে একটু এইট এইভাবে টান দিবেন, বেট, এটা আবার বেট, হ্যাঁ, এটাও কিন্তু এ উচ্চারণ হবে, এটা তাড়াতাড়ি বলবেন না, তাহলে তো ব্যাট হয়ে গেল। তাহলে কি, যেহেতু এ টি ই আছে, সো উচ্চারণটা একটু বেট এভাবে হবে, হ্যাঁ, বেট, বেট, সেম ওয়ার্ড রুট কিভাবে হলো, বেট হচ্ছে সেম ওয়ার্ড রুট, ঠিক আছে? সামনে শুধু এ লাগিয়ে দিলে আরেকটা ওয়ার্ড পাওয়া যায়। রিলেটিভের লিজেন্ড আছে, কোলন দেওয়া, তাহলে কি, স্ল্যাকেন, এটা কোথেকে এসেছে বলেন তো, স্ল্যাক, কাট হিম সাম স্ল্যাক, নাউন হচ্ছে স্ল্যাক, নাউন থেকে আমি ভার্ব করেছি স্ল্যাকেন, ঠিক আছে? দেখবো আমরা মিনিং দেখবো। রিট্রেঞ্চ, রিট্রেঞ্চ খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা, রিট্রেঞ্চ। ডিমিনিশ, ডিমিনিশিং রিটার্নস,
আচ্ছা, দেখি আমরা অ্যাবেট মানে কি। অ্যাবেট হচ্ছে আস্তে আস্তে প্রভাবটা কমে আসা। The effect was very high in the beginning, then the magnitude of the earthquake abated, gradually abated. অর্থাৎ ভূমিকম্প প্রথমে কি ছিল 7.8 রিক্টার স্কেলের একটা হাই ইন্টেন্সিটির একটা হাই ম্যাগনিটিউডের একটা আর্থকুয়েক হলো কোথায়, ইন্দোনেশিয়ায়। তারপরে কি হলো, আস্তে আস্তে আমরা বলতে পারি দেন দি আফটারমাথ অফ দি, অথবা আফটার ইফেক্টস, যে আফটার শক বলা হয়। হ্যাঁ, আর্থকুয়েকের ক্ষেত্রে আফটার শক বলা হয়। তাহলে কি হলো, আফটার শক অফ দি আর্থকুয়েক গ্র্যাজুয়ালি অ্যাবেটেড, আস্তে আস্তে কি হলো, ইফেক্টটা আস্তে আস্তে কমে গেল, হ্রাস পেল। আচ্ছা, একই সেম ওয়ার্ড বেটেড, আমরা কি বলি বেটেড ব্রেথ, এটা খুব ভালো উদাহরণ হচ্ছে বেটেড ব্রেথ। অর্থাৎ আমরা একদম স্তব্ধ হয়ে ওয়েট করছিলাম, আমরা সবাই লাস্ট বোলিং যখন সাকিব আল হাসানের লাস্ট একটা সিক্সারের দরকার, ঠিক আছে, আমরা সবাই লাস্ট মোমেন্টে করি না যে আর সিক্স মারলেই এখন জিতে যাব ক্রিকেটে, সবাই যখন হা করে তাকিয়ে থাকে স্টেডিয়ামে বা আপনি টিভির সামনে দেখবেন, তখন কি হবে, দি অল অডিয়েন্স ওয়ার ওয়েটিং উইথ বেটেড ব্রেথ ফর সাকিব আল হাসানস লাস্ট যেই ব্যাটিং বা বোলিং হোয়াট এভার, ঠিক আছে। তাহলে কি সবাই যখন বেটেড ব্রেথ নিয়ে অপেক্ষা করছি, আমরা সবাই নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছি। খুবই ভালো উদাহরণ এটা, আপনি বেটেড ব্রেথ হচ্ছে খুবই ভালো একটা ফ্রেজ। হ্যাঁ, এটার উচ্চারণ, এটা যদি আপনি এক্সাম্পল দিতে পারেন আপনার রাইটিংয়ে, টিচার আপনার ফ্যান হয়ে যাবে, ঠিক আছে। স্ল্যাকেন কি, ওই যে বললাম কাট হিম সাম স্ল্যাক, তাকে একটু ছাড় দে রে ভাই, ও সারা রাত পড়াশোনা করেছে, আজকে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে আজকে ও মুভি দেখবে, আজকে কাট হিম সাম স্ল্যাক, আজকে তাকে পড়তে বলিস না। সো তাহলে আপনি ওই স্ল্যাক থেকে এসেছে কি স্ল্যাকেন, অর্থাৎ হ্রাস করা, আপনার গতিটা একটু হ্রাস করা, এত দ্রুত গতির দরকার নেই, একটু কমাও। সো স্ল্যাকেন দি স্পিড অফ দি কার, স্ল্যাকেন দি স্পিড অফ ইউর ওয়ার্ক প্রেশার। আপনি খুব বেশি ভিডিও না বানিয়ে ভিডিও বানানো একটু কমিয়ে দিন, তাহলে কি হবে, ইউ উইল নট বি বার্ন আউট। তারপরে কি রিট্রেঞ্চ একটু টেকনিক্যাল টার্ম, কীরকম টেকনিক্যাল, শুধুমাত্র এটা কোম্পানির ক্ষেত্রে, বিভিন্ন কোম্পানি যখন খরচ কমিয়ে দেয়, এক্সপেন্ডিচার কমিয়ে দেয়, এটা কমার্সের ক্ষেত্রে ইউজ দেখবেন, যারা আমরা বিবিএ এমবিএ করেছি তারা এই ওয়ার্ডটা ভালো মতোই জানি। বিভিন্ন প্রবলেম, ফাইন্যান্সের বিভিন্ন প্রবলেমে আসে, এটা ফাইন্যান্সের অঙ্কগুলোতে দেখবেন আসবে। নিট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি, হ্যাঁ, নিট প্রেজেন্ট ভ্যালু, ওয়েটেড অ্যাভারেজ, এগুলো যখন বের করতে হয় তখন বিভিন্ন যে প্রবলেম দেয়, ম্যাথস দেয় ফাইন্যান্সের, তখন আসে যে কোম্পানি রিট্রেঞ্চড ইটস এক্সপেন্ডিচার বাই এত এত এত, অর্থাৎ কোম্পানি কি করেছে, লে অফ পড়ি না আমরা, লে অফ মানে কি, অনেকজনকে ছাঁটাই করেছে, তখন কি হলো, বাই লেইং অফ ইটস এমপ্লয়িজ দি কোম্পানি রিট্রেঞ্চড ইটস কোম্পানিজ এক্সপেন্সেস, অর্থাৎ কোম্পানি রিট্রেঞ্চ করেছে, অনেক অপারেটিং কস্ট সে কমিয়ে দিয়েছে, সে হয়তো 10টা রুমের জায়গায় 2টা রুম ইউজ করছে, সে অপারেটিং কস্ট কি করলো, রিট্রেঞ্চ করলো। সো কিছুটা এটা কমার্শিয়াল বা কর্পোরেট সেক্টরের জন্য এই ওয়ার্ডটা স্পেসিফিক্যালি ইউজ হয়। আদারওয়াইজ আপনি নিজে ইউজ করতে চাইলে, হ্রাস করার ইউজ করতে চাইলে করতে পারেন, বাট অন্য ওয়ার্ডগুলো জানলে এটা করবেন না, ঠিক আছে, যে জানে না সে করবে। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কর্পোরেট সেক্টরে। ডিমিনিশ, এটা আমরা সবাই জানি, ডিমিনিশিং রিটার্নস আপনি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে পাবেন, ওটা দিয়ে মনে রাখবেন। আস্তে আস্তে কি হয়, ওই যে ভ্যালু কমে যায় না, কি ডেপ্রিসিয়েটেড ভ্যালু, ডেপ্রিসিয়েশন একটা আছে না, ওইটাতে দেখবেন ডিমিনিশিং রিটার্নস, আস্তে 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 সেটার রিটার্নটা কমে যায়। আমি একটা জিনিসের উপযোগিতা, ইউটিলিটির অঙ্ক আমি করেছিলাম, আমার এখন ঠিক মনে পড়ছে না, একটা কমলা প্রথম যখন আমরা খাই সেটার যেই স্বাদটা পাই, পরের বার সেকেন্ড কমলা খেলে কিন্তু সেই স্বাদটা আমরা পাই না, কম পাই, স্যাটিসফ্যাকশন লেভেলটা কমে যায়। সো ওটাকে বলা হয় ডিমিনিশিং রিটার্নস। তো ওটা দিয়ে মনে রাখতে পারেন যে আস্তে আস্তে ডিমিনিশ করে, আস্তে 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 কমে যায়, এটা নাউন হবে ডিমিনিউশন, রাইট, ডিমিনিউশন, ডিমিউনিশন, TION। আরেকবার দেখে নিতে পারেন, একটু গুগলে দেখে নিতে পারেন বা ডিকশনারিতে দেখে নিতে পারেন, বাট আমার অ্যাজ ফার এজ আমি মনে পড়ে নাউন হচ্ছে ডিমিনিউশন আর ভার্ব হচ্ছে ডিমিনিশ, ঠিক আছে। রিলেটিভ, এখন দেখেন লিজেন্ড হচ্ছে রিলেটিভ, ডিমিনিশের লিজেন্ড হচ্ছে যে কোলন দেওয়া আছে। ডাইলুটটাও একটু যে জানে সে শুধুমাত্র ইউজ করবে কোথায়, কেমিস্ট্রিতে, কেমিস্ট্রির অঙ্ক
অঙ্ক করেছিলাম, কেমিস্ট্রির অঙ্ক কেন বললাম? ডাইলুশন, একটা কেমিক্যাল যখন সেটা ডাইলুট করা হয়, খুবই কড়া একটা অ্যাসিড আছে, ধরেন সালফিউরিক অ্যাসিডকে আপনি কি করবেন, ডাইলুট করবেন কিভাবে? পানি মিশাবেন, সেটার কনসেন্ট্রেশন কমে যাবে না? কেমিস্ট্রিতে ইউজ হয় ডাইলুট করা। আপনি যখন কোনো কেমিক্যাল ডাইলুট করবেন, আমি ম্যাথসেও করেছিলাম, পাটিগণিতে কিন্তু একটা ম্যাথ আসে, আইবি এর এমবি এর সময় করেছিলাম, ম্যাথ আসে যে ওই যে রেশিওর ম্যাথ আসে, ঠিক আছে? তো ওইখানে ডাইলুট ওয়ার্ডটা পাবেন। তো কীরকম বোঝাচ্ছে? ডাইলুট মানে কি, আপনি হ্রাস করছেন না, ইফেক্টটাকে হ্রাস করছেন। সো এই যে, তো এই ডাইলুটটা এটাও হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রেই বেশি ইউজ হবে, অন্য ক্ষেত্রে ইউজ করবেন না। ডাইলুট, দি কেমিক্যাল ওয়াজ ডাইলুটেড বাই অ্যাডিং ওয়াটার টু ইট। আপনি সালফিউরিক অ্যাসিডে ইউ অ্যাডেড ওয়াটার, দেয়ারফর ডাইলুটিং দি কনসেন্ট্রেশন অফ দি অ্যাসিডিক কেমিক্যাল, ঠিক আছে, বা তীব্র অ্যাসিডটার কেমিক্যাল কমিয়ে দিলেন। এব হচ্ছে ভার্ব, এবং এব হচ্ছে খুব ভালোভাবে মনে রাখবেন, জোয়ার ভাটার ক্ষেত্রে এব বলা হয়। এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। নাউন কিভাবে হতে পারে? শুধু এব বলে দিলেন, হ্যাঁ, দেয়ার ইজ এব গোয়িং অন ইন দি সি রাইট নাও, অর্থাৎ এখন ভাটার সময় চলছে সমুদ্রে। আবার জোয়ারের সময় কি, টাইড বলা হবে, টাইডাল, ঠিক আছে, টাইড। তাহলে কি, যখন জোয়ার তখন বলবেন। কিন্তু নাউন ভার্ব হবে কিভাবে? এব, দি ইফেক্ট অফ দি কেমিক্যাল এবড, ডবল বি আবার ই ডি। এটা দুই ক্ষেত্রে ইউজ হয়, সমুদ্রের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন, জোয়ারের ক্ষেত্রে ভাটা, আবার এমনিতেও বলা যায় যে ইফেক্ট কমে যাওয়া, এবড। আমি ইউজ দেখেছি এটার, হ্যাঁ, ঠিক আছে। তাহলে জোয়ার ভাটা দিয়েই মনে রাখবেন, কমে যাওয়া, তাহলে ভাটা যেরকম হ্রাস পায় ওইভাবে মনে রাখবেন। প্লামেট, শার্পলি ফল করা। এই প্লামেট হচ্ছে হঠাৎ করে শার্পলি পড়ে যাওয়া। আপনি দেখবেন গ্রাফে যখন দেখবেন উঠছে আস্তে আস্তে গ্রাফটা উপর দিকে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরে হঠাৎ করে উঠে যখন ঠাস করে যখন নেমে যায়। দি ইকোনমি অফ ভেনিজুয়েলা প্লামেটেড, বলতে পারি না? ভেনিজুয়েলাতে কি হলো? এই যখনই হলো যে তেল নিয়ে যখন গন্ডগোল হলো ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ে, ঠিক আছে, তখন কি হলো? হঠাৎ করে মানুষজন, মানে টাকা রাস্তায় পড়েছিল, মানুষজন ব্রাজিলে যাওয়া শুরু করলো, কারণ দেশের অবস্থা একেবারে কি হলো? দি ইকোনমি অফ ভেনিজুয়েলা প্লামেটেড, ঠাস করে পড়ে গেল, একদম ধনী দেশ থেকে ওরা কি হয়ে গেল? রাস্তার ফতুর হয়ে গেল। ওইটাকে বলা হবে, মানে ঠাস করে যখন হ্রাস হবে, দ্যাটস কল্ড প্লামেটেড, ডাবল এম আছে, আর লাস্টে যখন ইডি দিবেন ডাবল টি দিবেন। এটা ওই সিভিসি রুল, মনে আছে তো? সিভিসি, এখন খালি সিভিসি দেখতে পাবেন, MET, তাহলে কি কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, তাহলে কি লাস্টে যখন আপনি ইডি করতে যাবেন, পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ করতে যাবেন, ডাবল টি ইডি হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট রুল, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে এক্সপ্লেন করছি, এর আগে আরও 3টা ভিডিওতে বলেছি। সাবসাইড, ভার্ব, আমরা বলি না সাবসাইডেড, এটা নাউন কি? সাবসিডি। ওয়েন হচ্ছে ভার্ব, অ্যান্টোনিম পেয়েছি লিজেন্ড, হ্যাশ, এই প্রথম আমরা পেলাম, তাই না? অ্যান্টোনিমের খুবই রেয়ার। হ্যাশ হচ্ছে কি? ওয়্যাক্স, ওয়্যাক্স কিন্তু ভার্ব, ওয়্যাক্স নাউনও আছে, যেমন মোমবাতি বা ওয়্যাক্সিং বলা হয়, যে মোমের যে বডিটা, মোমবাতির যে বডিটা পুরোটা, ওটাকে কি বলবো? ওয়্যাক্স বলবো। তাহলে নাউনও হয়, ভার্বও হয়, ওয়্যাক্স। আমরা দেখবো, মিনিং দেখবো ওয়ান বাই ওয়ান। দেখি, সাবসাইড তো বললাম যে সাবসিডি হচ্ছে নাউন, ভর্তুকি দেওয়া। সাবসিডি যদি নাউন হয়, ভর্তুকি হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম, সরকার সাবসিডি দেয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা সরকার বোঝাবে, সাবসিডি যে কেউ দিতে পারে না, ঠিক আছে? গভর্নমেন্ট ছাড়া এই সাবসিডি যে কেউ বা একটা কোম্পানি হাইয়েস্ট দিতে পারে, বাট মোস্ট অফ দি টাইম গভর্নমেন্ট সাবসিডি দেয় বিভিন্ন ইন্ডাস্ট্রিকে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দেয়, মাছের যেসব ইন্ডাস্ট্রি বা আপনার দেখবেন যেগুলো প্রজেক্টগুলো ভর্তুকি দিতে হয়, কৃষকদেরকে ভর্তুকি দেয় বেশিরভাগ ক্ষেত্রে, ওটাকে বলা হয় গভর্নমেন্ট গেভ সাবসিডি টুয়ার্ডস দি এগ্রিকালচার সেক্টর বা টুয়ার্ডস দি পিজান্টস বা ফার্মার্স। আর ওইখান থেকে এসেছে সাবসাইড, কমে যাওয়া। ভর্তুকি মানে কি বলেন তো? খরচ যেন কম লাগে, ট্যাক্স দিতে হয় না, এই যে কমিয়ে দিল সাবসিডি, এইটা হচ্ছে সাবসাইড, ওইখান থেকে এসেছে, কমে গেছে। দি ইফেক্ট অফ দি ফ্লাড সাবসাইডেড, আস্তে আস্তে
ফ্লাডের বন্যার যে ক্ষতিকর প্রভাবটা আস্তে আস্তে কি হয়েছে, সাবসাইডেড, কমে গিয়েছে। ওয়েন তাহলে বুঝতেই পারছেন রিলেটিভ, ওয়েন আর ওয়্যাক্স হচ্ছে একসাথে শিখে রাখবেন, ওয়্যাক্স থাকলে ওয়েন হবে, ওয়েনও মানে আস্তে আস্তে কমে যাওয়া। ওয়েনিং মুন, মুন যখন এটা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ইউজ হয়, ওয়েনিং মুন, মুনটা তখন কি ছিল, খুব কম আলো ছিল। ওয়্যাক্স হলে ওয়্যাক্সিং মুন, মুন খুবই চাঁদ খুবই ঝলঝল করছিল, মানে বাড়া, আস্তে আস্তে বাড়া হচ্ছে ওয়্যাক্সিং, ওয়েন হচ্ছে আস্তে আস্তে কমে যাওয়া। ঠিক আছে, লাস্ট স্ট্রিংটা আমরা এখন দেখব। ওকে, আমরা লাস্ট স্ট্রিংটা দেখব, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কামনেসের শেষ স্ট্রিং এটা, মনোযোগ দিবেন। এর মাধ্যমে কামনেস যেই পুরো প্রশান্ত যেই প্রশান্তির যে চ্যাপ্টারটা সেটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা অহংকারে ঢুকে যাব, সবাই মিলে অহংকার শিখব। আচ্ছা, ব্ল্যান্ড সিনোনিম ভ্যারিয়েন্ট, দেখেন লিজেন্ড হচ্ছে ঢেউ খেলানো, সিনোনিম ভ্যারিয়েন্ট কমফোর্টিং, দেয়ারফর অ্যাডজেটিভ, কমফোর্ট কিন্তু নাউনও হয় ভার্বও হয়। আই কমফোর্টেড হিম, তাকে আমি একটু স্বস্তি দিয়েছিলাম, আই কমফোর্টেড হিম, তাহলে অথবা আই গেভ হিম কমফোর্ট, এটা হতে পারে। এখন দেখেন নাউন থেকে অ্যাডজেটিভ করেছি, লাস্টে আইএনজি লাগিয়ে দিয়েছি, সো দেয়ারফর অ্যাডজেটিভ হয়ে গেছে কমফোর্টিং। সুদিং অ্যাডজেটিভ, এটা তো আমরা সবাই জানি, সুদ হচ্ছে ভার্ব শিখেছিলাম, সুদিং তাহলে অ্যাডজেটিভ। ডিমালসেন্ট, ডিমালসেন্ট হচ্ছে নাউন প্লাস অ্যাডজেটিভ দুটোই হবে, ঠিক আছে। সালভিং, ভেরি মাচ অ্যাডজেটিভ, এটা অবশ্যই অ্যাডজেটিভ। সালভিং, হ্যাঁ এটা উচ্চারণ, এলটা উজ্জ্ব রাখবেন না, সালভিংই হবে, হ্যাঁ উজ্জ্ব হবে না, সালভিং হবে না, সালভিং, ঠিক আছে। এমোলিয়েন্ট, এমোলিয়েন্ট এল এল হবে, ডাবল এল আছে, এটা নাউন প্লাস অ্যাডজেটিভ, এটাও নাউন প্লাস অ্যাডজেটিভ, দুটোভাবে ইউজ করতে পারবেন। ডায়াবলিক ডুও, এমোলিউমেন্ট, এটা পারফেক্ট নাউন এটা, হ্যাঁ এমোলিউমেন্ট। ডায়াবলিক ডুও কেন, দেখতে দেখেন একই রকম কিন্তু মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট, এবং দেখতে এবং শুনতেও কিন্তু প্রোনাউন্সিয়েশনও দেখেন একই রকম, কিন্তু এমোলিয়েন্ট আর এমোলিউমেন্ট শুনতে একই রকম বাট কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং আছে। সো দেয়ারফর ডায়াবলিক ডুও হচ্ছে লিজেন্ড। তাহলে আমরা দেখি ব্ল্যান্ডের যে দুটো মিনিং সেটা দেখি। ব্ল্যান্ড হচ্ছে, এক নম্বর হচ্ছে নিরস, তুমি ইউর ভেরি ব্ল্যান্ড পার্সোনালিটি, আপনি পার্সোনালিটির ক্ষেত্রে বলতে পারেন যে তুমি খুবই নিরস একটা ব্যক্তিত্ব, কোনো বৈশিষ্ট্যই নাই তোমার। আবার এটা হতে পারে ভালোভাবে বলতে পারেন তুমি বিনয়ী, ভদ্র, নম্রকেও ব্ল্যান্ড বলা হয়, অর্থাৎ যে অ্যারোগেন্ট না, অন্তত সে অনেক বেশি এক্সাইটিং না হলেও সে অ্যারোগেন্ট অন্তত না। সো ব্ল্যান্ড আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, আবার ডিপেন্ডিং অন ইউর টোন আপনি কিন্তু খারাপভাবে ইউজ করতে পারেন। ইউর এ ব্ল্যান্ড পারসন, তোমার মধ্যে ইন্টারেস্টিং কিছু নাই। একইভাবে আপনি ব্ল্যান্ড যে কোনো একটা স্বাদের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রেও ইউজ করতে পারেন। সবজি, হ্যাঁ এই বাসায় নিরস সবজি রান্না করা হয়, তাহলে ব্ল্যান্ড ভেজিটেবলস। ভেজিটেবলের বাচ্চারা খেতে চায় না কেন, কারণ এটা স্বাদটা কি, ব্ল্যান্ড একটা স্বাদ, খুবই হালকা একটা স্বাদ, এবং বাচ্চারা এই জন্য সবজি খায় না, ঠিক আছে। সো ব্ল্যান্ড আই গেস বুঝতে পেরেছেন। কমফোর্টিং তাহলে কি হবে, কমফোর্টিং হচ্ছে তুমি এমন একজন ব্যক্তিত্ব, ইউর এ ভেরি কমফোর্টিং ব্যক্তিত্ব। আওয়ার মাদার্স আর ভেরি কমফোর্টিং ইন নেচার, তাদের নেচারটাই হচ্ছে কমফোর্টিং নেচার, সবাইকে স্বস্তি দেয়। আমাদের মা কিন্তু সবসময় কি হয়, কমফোর্টিং হয়, সো তারা স্বস্তিদায়ক, বুঝতেই পারছেন। সুদিং কি, সুদ করবে। মাই মম স্যাং এ ভেরি সুদিং লালাবাই টু মি, মাই মম ইউজ টু সিং লালাবাইস, সুদিং লালাবাইস, ঘুম পাড়ানোর যে গানগুলো হয় সেগুলো হবে সুদিং লালাবাইস, সুদিং সংস। বুঝতেই পারছেন যে শান্তি দিবে, শান্ত করে দিবে। ডিমালসেন্ট, এটা হচ্ছে নাউন এবং অ্যাডজেটিভ। নাউন কি আপনি ডিরেক্টলি বলে দিবেন হচ্ছে গ্লিসারিন এবং গ্লিসারিন টাইপ। এখন যে শীতের দিন আসছে, গ্লিসারিন হবে হচ্ছে পারফেক্ট ডিমালসেন্ট ফর ইউর স্কিন, স্পেশালি স্কিনের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, গ্লিসারিন বা যে কোনো লোশন যদি হয় যেটা আপনার স্কিনটাকে নরম করবে, কোমল করবে, তাহলে আপনি বলবেন ডিমালসেন্ট, ঠিক আছে। ভ্যাসলিন লোশনস আর the kind of demulcent that I use in the winter, এই যে সেন্টেন্স বলে দিলাম, এটা লিখে নেবেন। আর যদি অ্যাডজেটিভ হয় তাহলে কি, ভ্যাসলিন ইজ এ ডিমালসেন্ট কেমিক্যাল। ভ্যাসলিন হচ্ছে তাহলে কি কেমিক্যাল, যদি নাউন হয় আমি অ্যাডজেটিভ করলাম, কেমিক্যালের আগে বসালাম, সো এখানে বোঝাচ্ছে কোমলকারী একটা কেমিক্যাল হচ্ছে ভ্যাসলিন, যেটা মানে নেচারটা কোমল করে, ঠিক আছে। সো অ্যাডজেটিভ হিসেবে ইউজ করতে পারবেন, নাউন ডিরেক্টলি বলে দিবেন ভ্যাসলিন হচ্ছে ইজ এ ডিমালসেন্ট, শেষ। সার্ভিং, সার্ভিংও তাই
স্বস্তিদায়ক, কোমল করে। এই দুটোই হচ্ছে স্কিন রিলেটেড, ডিমালসেন্ট, সালভিং এবং এমোলিয়েন্ট। এমোলিয়েন্টও নাউন অ্যাডজেটিভ, দুটোই ইউজ হবে। ডিমালসেন্টের মতো হুবহু ইউজ করবেন। অয়েলি, যদি আমরা অলিভ অয়েল মাখি না, এটা স্পেশালি হচ্ছে অয়েলের ক্ষেত্রে বোঝায় এমোলিয়েন্ট, ঠিক আছে? অয়েল যদি ইউজ করেন, শীতের দিনে অনেকেই লোশন মাখবে, অনেকেই ভ্যাসলিন মাখবে, অনেকে আবার কি করবে, অলিভ অয়েল মাখবে। তাহলে বলবেন অলিভ অয়েল ইজ দি কাইন্ড অফ ইমোলিয়েন্ট দ্যাট আই ইউজ ইন দি উইন্টার সিজন টু কিপ মাই স্কিন কি ভেরি সুদিং এবং সালভিং অ্যান্ড comforting, to keep my skin comforting I use the kind of emollient that is কি অলিভ অয়েল। এটা স্পেসিফিক্যালি অয়েলের ক্ষেত্রে এমোলিয়েন্ট বলবেন। যে কোনো কেমিক্যাল যদি হয় সুদিং, গ্লিসারিন, লোশন, ডিমালসেন্ট বলবেন। আর সালভিং হচ্ছে ইন জেনারেল যে কোনো ধরনের সালভিং জিনিস যদি আপনি মাখেন সেটা হবে কি আপনার স্কিনের জন্য সালভিং হবে। স্কিন আপনি জ্বলে গিয়েছে, পুড়ে গিয়েছে, তখন কি হবে, আপনি সালভিং কিছু একটা মাখতে হবে। যেটা আমরা কি মাখি, ওই যে বোরোপ্লাস, পারফেক্ট এক্সাম্পল, ইজ এ সালভিং ডিমালসেন্ট টু দি ইনজুরি দ্যাট ইজ বার্নিং ইনজুরি। আমি একদম হুবহু যেটা বলেছি সেটাই লিখে রাখবেন উদাহরণ হিসেবে। এটা উদাহরণগুলো আর অন্যভাবে হবে না, আমি যেভাবে বললাম পজ করে অথবা রিওয়াইন্ড করবেন, আমার উদাহরণটা শুনবেন। বোরোপ্লাসের উদাহরণটা দিয়ে ডিমালসেন্ট, সালভিং একসাথেই বলেছি, সেটা লিখে রাখবেন। আর এমোলিউমেন্ট, ডায়াবলিক ডুও কেন, এটা হচ্ছে জাস্ট বেতন বা উপার্জন। স্যালারির আরেকটা সিনোনিম শিখে রাখলেন, দ্যাট ইজ এমোলিয়েন্ট। আপনার বেতনের যে অফিস থেকে যেটা পান, রেমুনারেশন, রেমুনারেশন, এমোলিউমেন্ট, স্যালারি একসাথে লিখে রাখবেন, একই মিনিং, এমোলিউমেন্ট, রেমুনারেশন, স্যালারি, ঠিক আছে? দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। অ্যান্ড আমরা এইভাবে আমরা পুরো কামনেসের ভিডিওটা কি করলাম, কামনেসের পুরো চ্যাপ্টারটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেষ করে ফেললাম। সো আশা করি আপনাদের কামনেস নিয়ে যে 3টা ভিডিও, সেটা দিয়ে আপনারা চ্যাপ্টারটা শেষ করবেন। এর আগের চ্যাপ্টার ছিল অ্যানয়েন্স, সেটাও আমরা শেষ করেছি। যারা মিস করেছেন চ্যাপ্টার ধরে শেখার চেষ্টা করবেন। আর নেক্সট আমরা যে চ্যাপ্টারে হাত দিব, দ্যাট ইজ প্রাইড, অহংকার, অহমিকা নিয়ে আমরা হাজারো ওয়ার্ড শিখব। ভালো থাকবেন, টিল দেন স্টে টিউনড।